রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের উপায় হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষের ন্যায় বিচার নিশ্চিত ও সহাবস্থান তৈরি করতে হবে। সিরাতুন নবী অনুষ্ঠান মালার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালার উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন। আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু উপলক্ষে আয়োজিত পক্ষকাল অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়াই হচ্ছে ইসলামের প্রকৃত শিক্ষা। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশের উপায় হলো কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা করা। তিনি বলেন, ইসলাম কখনোই কারো উপর জোর করে কিছু চাপিয়ে দেয়া সমর্থন করে না। যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকার ও সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। সেই দৃষ্টান্তকে পাথেয় করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন ও ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। ইসলামের মর্মবাণী সমাজে ছড়িয়ে দিতে উলামা মাশায়েখ সহ সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে ইমাম, মুয়াজ্জিম ও খাদেম সাহেবদের মাসিক সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সেবাদানকারীদেরও সম্মানী ভাতা প্রদানের কাজ শুরু হয়েছে। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতা আওতায় আসবে। প্রিয় আলেম ও উলেমা ও পীর মাশায়েখবৃন্দ, আপনার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের পথ প্রদর্শক। মসজিদের মেম্বার থেকে আপনার কোটি মানুষের কাছে সত্য, ন্যায়, সততা, ভাতৃত্ব, মানবতার বাণী পৌঁছে দেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন আজ 12ই রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলামকে। বিশ্বনবীকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আরবি ক্যালেন্ডার অনুযায়ী 12ই রবিউল আওয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন। বিশ্বব্যাপী এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহর প্রেরিত ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের মহান বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন, প্রচার করেছেন ইসলাম, একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন শান্তির বাণী। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবীর বাবা আব্দুল্লাহ ও মা আমিনা জন্মের পূর্বেই মহানবী হারান বাবাকে এবং 6 বছর বয়সে মাতৃহারা হন তিনি। তার জন্মের সময় সমগ্র আরব নিমজ্জিত ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে। এটি ছিল অজ্ঞতার যুগ কিংবা তমসাচ্ছন্ন যুগ। মহানবীর আগমনের সময়ে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন সহ যাবতীয় অনাচারে ভরপুর ছিল সেই সমাজ।
সেই আয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। 40 বছর বয়সে হেরা গুহায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওহী নাজিল করেন মহান আল্লাহ তাআলা। এর মধ্য দিয়ে শুরু হয় নবুয়াতের মহান দায়িত্ব। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন, অন্যায়, জুলুম, শোষণ, মিথ্যা ও বৈষম্য পরিহারের শিক্ষা দেন। তার আহ্বানের মূল কথা ছিল তাওহীদ, ন্যায়, দয়া, মানবিক মর্যাদা ও নৈতিকতার প্রতিষ্ঠা। মক্কার জীবনে তাকেও তার অনুসারীদের নির্মম নির্যাতন সহ্য করতে হয়। পরে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি শুধু একটি ধর্মীয় সম্প্রদায় গড়ে তোলেননি, বরং ন্যায়, পারস্পরিক দায়িত্ব, সহাবস্থান ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন। নবুয়াতের প্রায় 23 বছর ধরে বিশ্বনবী মানুষকে সত্য ও কল্যাণের পথে আহ্বান করেন। অবশেষে 63 বছর বয়সে মদিনায় তিনি ইন্তেকাল করেন। তার ওফাত মুসলিম উম্মার জন্য ছিল এক গভীর শোকের মুহূর্ত। যে মানুষটি তার সাহাবীদের কাছে ছিলেন সবচেয়ে প্রিয়, তার পার্থিব জীবনের অবসান তাদের জন্য ছিল অকল্পনীয় বেদনার। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। অনেকে এই দিনে নফল রোজাও রাখেন। তবে বিশ্বনবীকে স্মরণ করার জন্য এটি একমাত্র দিন নয় বলে মনে করেন ইসলামিক স্কলাররা। বিশ্বনবীর দেখানো পথ, আদর্শ এবং শিক্ষা প্রতিদিনই অনুসরণ করতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভোরে ঢাকায় যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় 1 ঘণ্টা অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের প্রতি উষ্ণ আহ্বান জানিয়েছেন। জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন। বর্ষা এলেই জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন সাতক্ষীরা সদর উপজেলার অধিকাংশ এলাকার মানুষ। প্রায় 6 মাসের অধিক সময় পানিতে নিমজ্জিত থাকে এসব এলাকার ফসলের মাঠ ও রাস্তাঘাট। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ঢেকুর বিলের হাজারো বিঘা ফসলি জমি এখন বৃষ্টির পানিতে নিমজ্জিত। এলাকাবাসীর অভিযোগ, বিলের পানি নিষ্কাশনের একমাত্র সংযোগ খালটি মৎস্য ঘেরের কারণে বন্ধ হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। ফলে ফসল উৎপাদন করতে না পেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সামনে ছাড়া আছে, পিছনে আটক আছে। এই যে ঘের মালিক যারা আছে তাদেরকে বলে আমাদের বাবার সম্পত্তি, এই বলি জোর পূর্বে তারা ঘের বেঁধে দিছে। সবাই হাত লাগাতে পারিছে। কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের বাপতি সম্পদ তারা খালের মুখে ঘের বেঁধে খালে পানি যাবার পথ বন্ধ করে কি এখানে 5টা-7টা গ্রামের মানুষ এইভাবে পানি বন্দী আমরা। শুধু ঢেকুর বিল নয়, একই চিত্র জাহানাবাদ, কোমরপুর, ফয়জুল্লাপুর সহ সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, মধুমোল্লারডাঙ্গি, বদ্দিপুর কলোনি সহ বিভিন্ন এলাকায়। অল্প বৃষ্টিতেই এসব এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছরের প্রায় 6 মাসেরও বেশি সময় পানিবন্দী থাকতে হয় অনেক পরিবারকে। ফলে পানিবাহিত রোগের পাশাপাশি বেড়েছে সাপের উপদ্রব। কেউ কেউ বাধ্য হচ্ছেন বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে। বর্ষা চলে গেলেও এই পানি সরে না, বহুত দিনের এই পানির সমস্যা। প্রতি বছর এরকম পানি ওঠে, রান্না বা খাওয়ার ব্যবস্থা হচ্ছে না। এদিকে কেউ খেয়াল করে না, প্রশাসনের কোনো নজর নেই। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বাড়ি থাকার কোনো অবস্থা নেই। যে মাটি পার হয়ে যাবে পানি, সে পানি যাওয়ার মতন কোনো সুযোগ নেই, যার কারণে আজকে আমরা শহরের উপরে, পৌরসভার উপরে বাস করেও আমরা বঞ্চিত। ডিসি, এসপি বলো, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, কেউ দেখে না যে আমাদের বাচ্চা কাচ্চারা অসুখ বিসুখ কিংবা ঘা ফাঁস হয়ে যাচ্ছে, বাথরুম নেই, রান্নাঘর নেই, সব ঘর ভিতরে পানি, কেউ একবার তাকায় দেখে না। যদিও উপজেলা প্রশাসন বলছে ঘের মালিকদের পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। 3 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি যত জানতে পেরেছি আমার চেয়ারম্যান সাহেব ঘের মালিকদের সাথে কথা বলবেন, আর যদি এটা সাকসেসফুল না হয় তাহলে আমরা গণ উপদ্রব বা ঘেরের আন্ডারে যে ধারাগুলো পড়ে মোবাইল কোর্টের আওতায়, সেই জায়গায় আমরা মোবাইল কোর্টের ব্যবস্থা করব। অপরিকল্পিত মৎস্য ঘের ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাকেই জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে দায়ী করছেন স্থানীয়রা। তাদের দাবি, স্থায়ীভাবে খাল দখলমুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে প্রতি বর্ষাতেই এ দুর্ভোগ আরও বাড়বে।
জুবাইর রহমান, মাই টিভি নিউজ। খাল পুনর্খনন, পলি অপসারণ ও কচুরিপানা পরিষ্কারে বদলে যাচ্ছে শরীয়তপুরের কৃষি ও মৎস্য চাষের চিত্র। এলজিইডির তত্ত্বাবধানে জেলার 11টি খালে 28.18 কিলোমিটার এলাকায় এসব কাজ করা হয়েছে। এতে বাড়ছে পানি প্রবাহ, উন্নত হচ্ছে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা। উপকারভোগী প্রায় 1,500 কৃষক ও 3 শতাধিক মৎস্য চাষী। প্রতিনিধি সজীব শিকদারের তথ্য ও চিত্রে শবনম অবনীর রিপোর্ট। দীর্ঘদিন পলি জমে নাব্যতা হারিয়েছিল শরীয়তপুরের বেশ কয়েকটি খাল। কোথাও আবার কচুরিপানার দখলে বন্ধ হয়ে যাচ্ছিল পানির স্বাভাবিক প্রবাহ। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে দেখা দিত সেচের সংকট। এবার খাল পুনঃখনন ও পলি অপসারণে ফিরেছে এসব জলপথের প্রাণ। 3টি উপপ্রকল্পের আওতায় 5টি খাল 17.75 কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। পাশাপাশি 6টি খালে 10.43 কিলোমিটার এলাকায় পলি অপসারণ করা হয়েছে। সব মিলিয়ে 11টি খালে কাজ হয়েছে 28.18 কিলোমিটার এলাকায়। পুরো বিনোদপুর ইউনিয়নের মানুষের অনেক উন্নত হয়েছে, কাজের জন্য অনেক উপকার হয়েছে। কৃষকের যে কাজ করার জন্য যে পানি প্রয়োজন, এই পানিটা পর্যাপ্ত পরিমাণে পাইতেছে। এই খালে আগে তো নৌকা চলতই না, ওখানে অনেক নৌকা চলে। এই পাট মাছ চাষের জন্য আমাকে বহুত কষ্ট করছি, এখন আমরা কষ্ট করি না। মাছ বইছে জাল জুল পাতে পুঁতে ভালোই। কৃষক আছে, নারী আছে, গৃহকর্মী আছে, সবাই মিলে আমরা সবার সমন্বয়ে আমরা এই খালটা খনন করছি। এক মানুষের জলাবদ্ধতা দূর হয়েছে এবং পার্শ্ববর্তী ইউনিয়নেরও জলাবদ্ধতা দূর হয়েছে। স্থানীয় যে কৃষক, তারপরে হচ্ছে মেম্বার, চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা কাজগুলো উদ্যোগের সাথে করতে পারে সঠিকভাবে, তাদেরকে নিয়ে প্রক্রিয়াটা সংগঠিত হয়। 1540 জন কৃষক আছে এই খাল সম্পর্কিত, আমাদের সার্ভে করা অনুসারে সে 1540 জন কৃষক সরাসরি উপকৃত হচ্ছে এবং 305 জন মৎস্য চাষী আছে, তারাও উপকৃত হচ্ছে এই খাল থেকে। খালগুলো সচল হওয়ায় কৃষি জমিতে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি পানি নিষ্কাশনও সহজ হবে। তৈরি হবে মাছের প্রজনন ও চাষের অনুকূল পরিবেশ, বলছেন নির্বাহী প্রকৌশলী। একটা মাত্র ফসল হতো, এখন শুকনো মৌসুমে সেখানে পানি জমে থাকবে, তারা এখন একাধিক ফসল তারা ফলাতে পারবে। মানুষ এখানে হাঁস, মাছ চাষ করতে পারবে এবং চারিদিকে দুদিকে খালের দুপারে বনায়ন করতে পারবে। প্রকল্পের সরাসরি সুফল পাবেন 1450 জন কৃষক ও 305 জন মৎস্য চাষী। সংশ্লিষ্টদের আশা, খালগুলো সচল থাকলে বাড়বে আবাদি জমি, সম্প্রসারিত হবে বোরো চাষ এবং উৎপাদন বাড়বে মাছের। ফলে কৃষি ও মৎস্য নির্ভর শরীয়তপুরের অর্থনীতিতে আরও গতি আসবে। শবনম অবনী, মাই টিভি। চাঁদপুরের হাজীগঞ্জ ইমামে রব্বানী দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যশোরে জুলুস ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। যশোরে জুলুসটি দরবার শরীফ থেকে বের হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে, পরে একই পথে ফিরে এসে দরবার শরীফে গিয়ে শেষ হয়। জুলুস চলাকালে বিশ্বরোড মোড়ে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাইদ মাকদুম শাহ আল মাদানী। এতে শত শত নবী প্রেমিক সুন্নি মুসলমান অংশগ্রহণ করেন। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, জুলাই সনদ নিয়ে টালবাহানার কোনো সুযোগ নেই। বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে। মঙ্গলবার রায়পুরের চরমোহনা ইউনিয়ন যুবদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, তারা সরকারের বিরুদ্ধে আনা অপকর্মের চেষ্টা করছে। সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা করার কোনো স্কোপ নাই। জুলাই সনদ আমার নেতা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা অক্ষরে অক্ষরে তালিকা বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং বাস্তবায়ন করতেছি। এখন কোনো কাজ নাই। তথাকথিত এনসিপি, এই ভোট বাহিনী, কয়েকটি বিচ্ছিন্ন রাজনৈতিক দল একত্রে সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করছে। চুয়াডাঙ্গায় জীবননগরে র্যাবের অভিযানে 652 বোতল মাদক সিরাপ, নগদ 16,75,000 টাকা এবং একটি মোটরসাইকেল সহ মোহাম্মদ ইমন আহমেদ নামে 24 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব 12 এর সিপিসি 3 মেহেরপুর একটি দল। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। ফরিদপুরের বাখুডাঙ্গায় আকিকা অনুষ্ঠানে মিষ্টি খাওয়ার পর অসুস্থ হয়ে ৮ শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, মিষ্টি খাওয়ার পরই শিশুদের মধ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মণ্ডল হাট এলাকায় একটি মিষ্টির দোকান থেকে আনা মিষ্টি আকিকা অনুষ্ঠানে পরিবেশন করা হয়। মিষ্টি খাওয়ার পরপরই শিশুদের পেট ব্যথা ও বমি শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে তাসফিয়া, তাওহিদ, সুমাইয়া সহ ৮ শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা হয়েছে। বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় বাম টার্মিনাল চত্বরে এই আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার AKM কামরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সাদো, মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খুলনায় ভুইফোর অনলাইন সাংবাদিকতা বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন নবাগত খুলনা জেলার পুলিশ সুপার। মঙ্গলবার খুলনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক। এ সময় সাংবাদিকদের জেলার সার্বিক নিরাপত্তার নানা পরামর্শ তুলে ধরেন তিনি। সাংবাদিকদের সহায়তায় খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ অপরাধমুক্ত খুলনা গড়ার লক্ষ্যে জেলা পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে একই সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল সাইফুল হক সহ খুলনার কর্মরত স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। যশোরের ঝিগরগাছায় 2025-26 অর্থ বছরে তুলার গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের প্রকল্পের আওতায় তুলা চাষিদের মাঝে সরকারি প্রণোদনার সার, বীজ ও চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তুলা চাষে কৃষকদের উৎসাহিত করতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঝিগরগাছায় তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের আয়োজনে এ অনুষ্ঠানে র্যালি ও সার, বীজ, চাষা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 314 সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোসাম্মদ সাবিরা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয় যশোর উপপরিচালক মোহাম্মদ মোজাদ্দির আল শামীম, কীটপতঙ্গ বিশেষজ্ঞ মোহাম্মদ তাসদিদুর রহমান এবং প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। আধ্যাত্মিক আবহ, জিকির আসকার ও দরুদ আসলামের ধ্বনিতে মুখরিত ফরিদপুরের সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার দিন রাত ব্যাপী চলেন নানা ধর্মীয় আয়োজন। ফরজ, সুন্নত ও নফল নামাজের পাশাপাশি চলছে জিকির, মিলাদ ও দোয়া মাহফিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা এবং রাতভর দফায় দফায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক আসেকান, জাকেরান ও ভক্তরা 8 রশিতে সমবেত হয়েছেন। বুধবার বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। চট্টগ্রামের পাহাড়তলী মাস্টার লেন এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে খাবার ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল কবির। কোরআন তেলাওয়াত, ইসলাম পরিবেশনা, মিলাদ ও দোয়ার মাধ্যমে শেষ করা হয় আয়োজনটি।